আপনি জানেন কি 2019 সালে ইন্দোনেশিয়ায় জাতীয় নির্বাচনের সময় দায়িত্ব পালন করতে গিয়ে 500-র বেশি মানুষ মারা যায়। কোনো সহিংসতা নয়, তাদের মৃত্যু হয়েছিল প্রচন্ড গরমে কাজ করতে গিয়ে। দিনটি ছিল 17 এপ্রিল। ইন্দোনেশিয়া জুড়ে তাপমাত্রা ছিল 30 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড গরমে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে গিয়ে নির্বাচন সংশ্লিষ্টরা অসুস্থ হয়ে পড়েন। একদিকে কাজের চাপ, অন্যদিকে গরম। ইন্দোনেশিয়াকে জাতীয় নির্বাচনের মূল্য চুকাতে হয়েছে 500-র বেশি মানুষের জীবন দিয়ে। মৃত্যুর সংখ্যাটা শুধু নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত কর্মকর্তা কর্মচারীদের। ভোটারদের মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানো হয়। এবার আসা যাক বাংলাদেশের ক্ষেত্রে। এদেশের এপ্রিলের একটি নিয়মিত দৃশ্য হল প্রচন্ড গরমে জনজীবনে বিপর্যয়। মার্চের মাঝামাঝি থেকেই দেশের তাপমাত্রা বাড়তে শুরু করে, যা এপ্রিলের শুরুতে অসহনীয় হয়ে ওঠে। তাপমাত্রা ছুঁয়ে ফেলে 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আর যদি হিটওয়েভ থাকে তাহলে তাপমাত্রা ছাড়িয়ে যায় 40 ডিগ্রি। আবহাওয়া অধিদপ্তরের মতে এপ্রিল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অস্থিতিশীল আবহাওয়ার মাস, কারণ এ মাসে বজ্রসহ বৃষ্টিও হয়। তখন প্রচন্ড দমকা হাওয়াও থাকে। একটি বিষয় হয়তো অনেকেরই জানা নেই, সেটি হলো সাম্প্রতিক বছরগুলোতে পুরো বিশ্বের মধ্যে আমাদের দেশেই বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। এছাড়া রয়েছে কাল বৈশাখী ঝড়ের শঙ্কা। প্রতি বছর এপ্রিলের শুরুর দিকে প্রচুর কাল বৈশাখী ঝড় হয়। এতেই শেষ নয়, ইতিহাস বলছে এপ্রিলে ঘূর্ণিঝড়ও ধেয়ে আসে। ভুলে গেলে চলবে না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়টি হয়েছিল 1991 সালের এপ্রিলে। সেই ঘূর্ণিঝড়ে 1.5 লাখ মানুষ মারা যায়। 2026 সালের এমন মাসেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। চিকিৎসকরা বলছেন 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়ালে হিট স্ট্রোকে মৃত্যুর ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে 50 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই ঝুঁকি ভয়াবহ। গরমের কষ্ট শুধু ভোটারদের নয়, ভোট কেন্দ্রের দিনভর দায়িত্ব পালন করবেন পুলিশ, আনসার সহ হাজারো কর্মকর্তা ও কর্মচারী। পেশাগত পোশাক পরে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত গরমে দায়িত্ব পালন করাটা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এপ্রিল মানেই বিদ্যুৎ চাহিদার শিখরে পৌঁছানো। ভোটের দিন সাধারণ ছুটি থাকলেও গরমের কারণে সারা দেশের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হবে না। মফস্বল ও গ্রামাঞ্চলে দিনে যেমন লোডশেডিং হবে, তেমনি সন্ধ্যার পরও বিদ্যুৎ না থাকার শঙ্কা রয়েছে। এতে ভোট গণনা কার্যক্রম ভেঙে পড়তে পারে। নির্বাচন শুধু আয়োজন করলেই তো হবে না, প্রার্থীদের সুবিধাও দেখতে হবে। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শেষ পর্যন্ত চলবে পবিত্র রমজান মাস। এমন ধর্মীয় সময়সূচির মধ্যে রাজনৈতিক দলগুলোর জোরালো প্রচারণা চালানো মোটেও সম্ভব হবে না। এছাড়া ঈদুল ফিতরে বেশিরভাগ মানুষই বাড়ি যাবেন, সেখান থেকে কাজে ফিরে আবার অল্প কদিনের মধ্যেই ভোট দিতে বাড়ি ফিরতে হবে। যারা নিম্নবিত্ত, অল্প বেতনের চাকরি করেন, তারা অর্থ খরচ করে আবার গ্রামে ফিরে ভোট দিতে উৎসাহিত হবেন না। ভোটার উপস্থিতিও কমে যাবে। এপ্রিল মাস বোরো ধানের মৌসুম। এই সময়টায় কৃষক চাষবাস নিয়ে খুবই ব্যস্ত সময় কাটায়। গ্রামের খেটে খাওয়া মানুষের জন্য এই সময়টায় নির্বাচন একটি সমস্যা হয়ে দাঁড়াবে। বাংলাদেশের নির্বাচন একটি উৎসবের মতো, যা আওয়ামী লীগ আমলে হারিয়ে গিয়েছিল। সেই উৎসবে ফিরতে হলে কৃষকদেরও সম্পৃক্ত হতে হবে। বোরো মৌসুমে তা খুবই কঠিন। এপ্রিলে যে সরকারি আসুক, তাকে বাজেট দিতে হবে জুনের মধ্যে। অর্থাৎ একটি দল ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে বাজেট দেবে। এটা বেশ চ্যালেঞ্জিং এবং কঠিন একটা কাজ, কারণ নির্বাচিত সরকারকে জবাবদিহির মধ্যে থাকতে হয়। তাই চাইলেই যেন তেন ভাবে একটি জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করা যায় না। নির্বাচনের ব্যাকআপ প্ল্যানও রাখতে হয়। অর্থাৎ প্রাকৃতিক কারণে বা অন্য কোনো কারণে নির্ধারিত সময়ে ভোট আয়োজন করা না গেলে সেটি দ্রুততম সময় করার প্ল্যান করতে হয়। কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচন ভেস্তে গেলে পরবর্তীতে ভালো সময় নেই। 9 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত এসএসসি পরীক্ষা, তারপর ঈদুল আজহা, 11 জুন থেকে এইচএসসি পরীক্ষা। এরপর শুরু হবে বর্ষা, বাড়বে বন্যার আশঙ্কা। একটি নির্বাচন আয়োজন মানে হাজার কোটি টাকা খরচ। প্রচন্ড হিটওয়েভ, ঘূর্ণিঝড় কিংবা কালবৈশাখীর কারণে নির্বাচন নতুন করে আয়োজন করতে হলে খরচ হবে 2 বার। সেই বিলাসিতার সুযোগ নেই আমাদের মতো উন্নয়নশীল দেশে। সবকিছু মিলিয়ে
এপ্রিলে ভোট আয়োজন মোটেও অনুকূল নয়। তাই যুক্তি দিয়ে, বাস্তবতা দিয়ে, জনস্বার্থকে সামনে রেখেই নির্বাচনের আয়োজন করা হোক শীতে, যখন আবহাওয়া স্বস্তিদায়ক, পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।